আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। এখন আছি আমরা হাইকোর্টের ঈদগাহ মাঠের সামনে, ঈদগাহ মাঠের গেটের সামনে আমি বর্তমান অবস্থান করিতেছি। কারণ এইমাত্র আমি আমার টাঙ্কিতে তেল ভরলাম, আর আমি আমার টুকটাক যে জিনিসপত্রগুলো আছে আমার বাইকের পিছনে আমি লোড করে নিয়েছি। এই দেখুন, আমি আমার টাঙ্কির তেল ফুল করেছি। তো এখন আমার বাইক পুরো বাইক কমপ্লিট, রেডি চলার জন্য। এখন আমরা দূরের পথ রওনা দিব, আর অবশ্য একা একা রওনা দিচ্ছি। আমি আমার লাইফে প্রথম, তো অবশ্যই দোয়া করবেন যেন আমি সুন্দরভাবে সফলভাবে আমার জার্নিটা শেষ করতে পারি। আজকে আমি কোথায় যাচ্ছি অবশ্য আপনাদেরকে তো বলাই হয় নাই। তো আজকে আমরা যাচ্ছি ময়মনসিংহ। চলুন তাহলে বন্ধুরা, আমরা আমাদের পথ চলা শুরু করে দিই। জানি না ঠিকঠাকভাবে পৌঁছাতে পারবো কি পারবো না। অবশ্য ময়মনসিংহ আমি একা একা কখনোই যাইনি, আজকেই প্রথম রওনা দিচ্ছি। আর আরেকটি কথা, আমি নিজেকে একা একা কেন বলতেছি, অবশ্যই তো আপনারা আমার সাথে আছেন, তাই না? তাহলে আপনাদেরকে নিয়েই আমি ময়মনসিংহে রওনা দিচ্ছি। সো গুগল ম্যাপটা আমি অন করে নিয়েছি, যেহেতু আমি ময়মনসিংহে নতুন একা একা যাচ্ছি। তো ময়মনসিংহের রোডঘাট আমার অতটা চেনা নেই, কিন্তু সবচেয়ে মজার বিষয়টা হলো কি, আমার বাপদাদার বাড়ি কিন্তু ময়মনসিংহতেই। তো এখন আপনারা বলতে পারেন যে আপনি একজন ময়মনসিংহের ছেলে হয়ে আপনি ময়মনসিংহের রোডঘাট চেনেন না। হ্যাঁ ভাই, এইটুকুই হলো সমস্যা। কারণ খুব ছোটবেলা, আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার বাবা মা যারা আছে তারা ঢাকায় শিফট হয়ে যায়, তো তারা ঢাকায় থাকে। তো যে কারণে আমার গ্রামের বাড়িতে যাওয়া খুবই কম হয়। অনেক সময় 2-3 বছর পর পর গেতাম গ্রামের বাড়িতে ঘুরতে, আবার অনেক সময় 2-4-5 বছরও যাওয়া হতো না। তো যখনই গেতাম তখন ছোটোবেলায় গেতাম, তখন মুরব্বীদের সাথে গেতাম, বাবা মাদের সাথে গেতাম, আবার সাথে আইসা পড়তাম। তো তখন আর যখন আমার আমি একটু বড় হই, আমার বুঝ জ্ঞান হয়, তখন থেকে পড়াশোনায় অথবা দেখা গেল বিভিন্ন কাজকামে নিজেকে জড়িয়ে ফেলি। তো সেই কারণে আর সেদিকটা একেবারেই যাওয়াটা কম হয়। তো এখনও যে আমি যাচ্ছি তাও অনেক দিন পরে যাচ্ছি। ময়মনসিংহে আমার খুবই কম যাওয়া হয়, তো এর জন্য আমি একটু কনফিউজে আছি। আর এর ভিতরে আরও বাইক নিয়ে যাচ্ছি। আশা করি ঠিকঠাকভাবে আমি আমার ঠিকানায় পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ। তাহলে চলুন বন্ধুরা, আমরা যাই, রোডের ভিউ উপভোগ করি, আর চলুন দেখি জার্নিটা কিরকম হয়। আজকে অবশ্য রোডঘাট খালি, অনেকটাই খালি দেখা যাচ্ছে, কারণ অফ ডে বলে কথা। অফ ডে দেখেই আজকে রোডঘাটটা খালি দেখা যাচ্ছে। আজকে বাইক রাইডিং করে খুবই ভালো লাগতেছে। এই যে ফ্লাইওভারে আমরা উঠে গেলাম, কিন্তু ফ্লাইওভারও ওরকম একটা জাম নেই, যে কারণে বাইক চালিয়ে খুবই ভালো লাগতেছে। খুব সুন্দরভাবে বাইক রাইডিং করা যাচ্ছে, কোনো তাড়াহুড়া নেই, রিল্যাক্সভাবে বাইক রাইডিং করা যাচ্ছে, কোনো এক্সট্রা কোনো প্যারা নিতে হচ্ছে না রোডে এসে। তো বন্ধুরা, আজকে বাইক রাইডিং আমি খুব ভালো উপভোগ করতেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। বাকিটা সামনে কি হবে সেটা আল্লাহ পাক ভালো জানে, আল্লাহ ভরসা। চলুন বন্ধুরা, আমরা রাইড করতে থাকি, আর বিভিন্ন জায়গার বিভিন্ন ভিউ আমিও দেখতে থাকি, আপনারাও উপভোগ করতে থাকেন। তাহলে সাথেই থাকুন বন্ধুরা। আমরা বাইক রাইডিং করতে করতে প্রায় ফ্লাইওভারের শেষ প্রান্তে এসে পড়েছি। রোড পুরোটাই ফাঁকা দেখতে পাচ্ছি, কিন্তু ফাঁকা রোড বলে কিন্তু ইচ্ছে করলেই একটু স্পিড আপ করতে পারি, অথবা একটু হাই স্পিডিং করে বাইকটা চালাতে পারি, কিন্তু এই কাজটা আমি কখনোই করব না, আর আপনাদেরকেও কখনো করতে বলবো না। কারণ এই খোলা রোডে অথবা এই ফ্রি রোডে যদি আপনি স্পিড আপ করতে যান, সামনে কোনো সময় যে কোনো জিনিস বা যে কোনো বস্তু অথবা কোনো মানুষ এসে পড়তে পারে, তখন কিন্তু আপনাদের বাইকটা কন্ট্রোলিং করতে একটু কষ্ট হবে, তখনই কিন্তু অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা থাকে। সেজন্য আমি বলবো যে রোড খোলা থাকিলেও স্পিডটা নিয়ন্ত্রণে রেখেই বাইকটা চালাবেন। সেটা হাইওয়ে রোড হোক বা এলাকা ভিত্তিক রোড হোক অথবা গ্রাম অঞ্চলের রোড হোক, যেই রোডটা হোক না কেন, আপনার বাইক নিয়ন্ত্রণ আপনার যতটুকু জানা আছে বা যতটুকু আপনি নিয়ন্ত্রণ করতে পারেন ততটুকুর ভিতরেই চালাতে চেষ্টা করবেন। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমরা নাবিস্কো এসে পড়েছি, মহাকালী বাস স্ট্যান্ডের কাছাকাছি। তো এখন দেখতেছি রোডে ঘাটে একটু গাড়ি ঘোড়া বা প্রাইভেট কার দেখা যাচ্ছে, সবাই মনে হয় গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিচ্ছে। তো আমারও এই জাম একটু মোটামুটি দেখা যাচ্ছে, এই জাম ঠেলে চলুন বন্ধুরা আমরা আগে বেরিয়ে দেখি কি অবস্থা, কি আসে বিষয়। রোডে আজকে আমাদের জন্য কতটুকু ফ্রি আর কতটুকু জাম অপেক্ষা করছে আমাদের জন্য। তাহলে বন্ধুরা, আমরা এই সিগন্যাল আগে
পার হই, এই জাম ঠেলে বের হই, তারপর বাকি কথা হচ্ছে। বন্ধুরা, অবশেষে আমরা মহাখালী বাস স্ট্যান্ডের বা বাস স্টপ যেটাকে বলে সেখান থেকে আমরা বের হতে সক্ষম হয়েছি। কারণ সেই স্টপের যে মুখটা থাকে, মানে বাস ভিতরে ঢোকা এবং কি বের হওয়ার যে মুখটা থাকে, সেই মুখটাতে তারা অনেক জাম সৃষ্টি করে, মানে বাইরের থেকে যাত্রী নিয়ে পরে রওনা দেওয়ার চেষ্টা করে, যে কারণে সেই মুখটাতে অনেকটা জাম সৃষ্টি হয়। মানে আগে আর অনেক বেশি ছিল, এখন অনেকটা কমেছে, কারণ ট্রাফিক ভাইয়েরা অনেক সচেতন হয়েছে। আগে অনেক ঝামেলা করতো এই ডিস্ট্রিক্ট গাড়িগুলা, এখানে বিভিন্ন ধরনের যাত্রী নেওয়ার চেষ্টা করতো, মোলামুলি করতো, তারপর উঠাইতো। কিন্তু এখন ট্রাফিক ভাইয়েরা সচেতন হওয়াতে এই ঝামেলাগুলো কমে গিয়েছে, যে কারণে অনেকটা সহজেই এই মুখটা থেকে বের হতে পেরেছি। না হলে এখানে আরও অনেক সময় জামে দাঁড়িয়ে থাকতে হতো। তা এই হিসাবে আমাদের ট্রাফিক ভাইদেরকে অবশ্যই একটা ধন্যবাদ দেওয়া উচিত, কারণ আমি আমার ট্রাফিক ভাইদেরকে ধন্যবাদ জানাই। গুরুত্বপূর্ণ যে মুখগুলো আছে রোডের, সেই মুখগুলোতে তারা খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে, বিধেই আমরা খুব সহজেই রোডে চলাচল করতে পারতেছি। এই জন্য আমাদের বাংলাদেশের ট্রাফিক সার্জেন্ট যারা আছে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। কারণ তারা যদি এই ঢাকা শহরে একটা দিন রোড ব্যবস্থা বা ট্রাফিক ব্যবস্থা যদি ঠিক মতন একটা দিন যদি তারা নিয়ন্ত্রণ না করে, তাহলে ঢাকা শহরের যে কী অবস্থা হবে সেটা কল্পনার বাইরে। কতটা যে ঝামেলা হবে, কতটা যে রোডে মানে অশান্তি সৃষ্টি হবে গাড়ি ঘোড়া নিয়ে। সেজন্য সেই ঝামেলার ভিতরে আমরা আমাদের ট্রাফিক সার্জেন্ট ভাইরা আছে বিধেই আমরা খুব সুন্দরভাবে বাইক চালাতে পারছি বা বিভিন্ন ধরনের যানবাহন চালাতে পারছি। তাদেরকে আবারও বলতেছি, আমাদের ট্রাফিক ভাই যারা যারা আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করার জন্য। বন্ধুরা, এয়ারপোর্ট যেতে যে এই রোডটুক আমার কাছে কেন জানি খুবই ভালো লাগে। এই রোডটুক এত পরিষ্কার থাকে আর এত নিটিল ক্লিন, মানে এখানে গাড়ি ঘোড়া এত সুন্দরভাবে চলে। আমার কাছে কেন জানি এই রোডটুক খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন, এটা 4 লেয়ারের একটা রোড বানিয়েছে, এটি কিন্তু খুবই সুন্দর। মানে আমাদের অন্য অন্য রোডের চেয়ে এই রোডটা আমার কাছে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমরা আবার ফ্লাইওভারে উঠে যাচ্ছি। এই ফ্লাইওভারগুলো হওয়াতে মানুষের যাতায়াতের অনেকটা সুবিধা হয়েছে। আগে যখন ছোটবেলা আমি রোড মানে আসা যাওয়া করতাম, তখন এই ফ্লাইওভারগুলো ছিল না। তখন যে এত কষ্ট হতো, আর রোডগুলোও এত ক্লিন বা এত স্মুথ ছিল না, ভাঙাচোরা রোড ছিল। তখন খুবই মানে যাতায়াত খুবই কষ্ট হতো মানুষের, ঠিক আছে? কিন্তু এখন এত স্মুথভাবে যাচ্ছি, যেটা আসলে অনেকটা ভালো লাগার বিষয়। সেজন্য আপনাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করলাম। আর যখনই আপনি এরকম ফ্লাইওভারে থাকবেন, এই যে আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন, ক্লাস ছেড়ে দিয়ে আমার থ্রটলটা কমিয়ে দিয়ে আমি স্লোভাবে নামতেছি। এর কারণ হলো যে আমি বাইকটাকে স্লো করে নামাচ্ছি। এবং আপনারাও যখন নামাবেন সবসময় খেয়াল রাখবেন, পিছনে লুকিং গ্লাস দেখবেন যে আপনার পিছনে কেউ আছে কিনা, তাহলে আপনি ব্যবস্থাটা নেবেন। আর না হলে শুধু শুধু ওই ক্লাস চেপে আপনারা বাইকটাকে পুরো ফ্রি করে নামার চেষ্টা করবেন না। কারণ অনেক সময় ফ্লাইওভার দিয়ে নামার সময় দেখবেন ফ্লাইওভারের মুখটা যে কোনো রোডের সাথে যে একত্র হয়েছে, তখন সে রোডের বাম ডান থেকে গাড়ি ঘোড়া কিন্তু আসে, তখন কিন্তু আপনারা একটা বিপদের মুখোমুখি পড়তে পারেন। যে কারণে যখন ফ্লাইওভার থেকে নামবেন অবশ্যই গাড়িটির গতিটা কম রাখার চেষ্টা করবেন। আর কখনোই ফ্লাইওভার থেকে অথবা ঢালু থেকে নামার সময় ক্লাস চেপে ধরবেন না। আমি বারবার আমার মোবাইলের দিকে তাকাচ্ছিলাম, কারণটা হলো একটাই, যে মোবাইলে দেখাচ্ছে বড় একটা ইউটার্ন আবার ফ্লাইওভার দিয়ে। তো এত বড় একটা ইউটার্ন কেন ফ্লাইওভার দিয়ে আমাকে দেওয়াচ্ছে গুগলে, সেটা আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে আমাকে কি ভুল ডিরেকশনে নিয়ে যাচ্ছে না সঠিক ডিরেকশনে আমাকে নিয়ে যাচ্ছে। পরে আমি যতটুকু বুঝতে পারলাম যে না, ঠিকই আছে, ফ্লাইওভারের উপর দিয়ে একটা লম্বা ইউটার্ন দিয়েই আমাকে হাইওয়ে রোডে পৌঁছাবে। এই জন্যই আর কি এরকম একটা ইউটার্নের গুগল আমাকে দেখাচ্ছে যে আপনি এভাবে যান। তো বন্ধুরা, গুগলের উপরে নির্ভর করে আমরা যাচ্ছি। ভিউটা দেখছেন, ভিউটা কিন্তু দারুণ। এই ফ্লাইওভারের উপর থেকে মানে দুনো সাইডটা দেখতে গেলে দারুণ একটা ভিউ দেখা যায়, ভালোই লাগে। হাতের বাম পাশে খালের মতো, ঠিক আছে, আর ডান পাশটা খুব সুন্দর, ভালোই লাগে। এইসব নতুন নতুন রোডে আসলে নতুন নতুন জিনিসপত্র দেখে খুব ভালো লাগে। দেখেন রোডটা কত নিটিল ক্লিন। আমি সাইড দিয়ে চালাচ্ছি, একটা কারণ হলো এটাই যে আমি কথা বলতেছি এবং বাইক চালাচ্ছি, সেজন্য আমাকে সাইড দিয়ে চালানোটা বেটার, তাই আমি সাইড দিয়ে চালাচ্ছি। আমিও কিন্তু পারি খুব দ্রুত মাঝখানে লেন দিয়ে বের হয়ে যেতে, কিন্তু তখন তো দেখা যায় আপনাদের সাথে আমি কানেক্টিংটা থাকতে পারবো না, অথবা দেখা যায় কথা বলতেছি, কথা আমার ভুল হতে পারে, অথবা আমার ধ্যান ছুটে যেতে পারে। এর জন্য আমি সাইড দিয়ে চালানোর চেষ্টা করতেছি, আর আমি সাইড দিয়ে চালাবো। আর আমি আপনাদেরকেও বলতে
বলতে চাই বন্ধুরা, যেহেতু সবার স্কেল একরকম না বাইক রাইডিংয়ের ক্ষেত্রে, তাহলে যাদের স্কেল ভালো বা যাবৎ বাইক চালাচ্ছেন তাদের হিসাবটা সম্পূর্ণই আলাদা। কিন্তু যারা নতুন বাইক চালানো শিখেছেন অথবা 6 মাস 1 বছর হয়েছে, আমি তাদেরকে বলতে চাই ভাই আপনারা হাইওয়ে রোডে বাইক চালাইলে খুবই সাবধানে, খুবই সতর্কতার সাথে এবং কি বারবার লুকিং ফলো করে এবং যতটুকু পারেন বামে ডানে চোখ কান খোলা রেখে বাইক চালাবেন। এবং কি কারণ একটা জিনিস খেয়াল রাখবেন, রোডে নামলে আপনার এই জিনিসটা মনে রাখতে হবে যে আপনি ব্যতীত সবাই পাগল। যাদের হাতে বাহন আছে, যারা বিভিন্ন ধরনের যানবাহন চালায়, সেই জায়গায় আপনার একটা কথাই মনে রাখতে হবে যে আপনি ব্যতীত সবাই পাগল। তাই পাগলদের মাঝখানে বাইক চালাতে হলে আপনাকে বুঝে শুনে বা ঠান্ডা মাথায় বাইক চালাতে হবে। এটা খেয়াল রেখেই বাইকটা চালাতে হবে। দেখুন আমি কিন্তু প্রায় 1 2 3 নম্বর লেনে এসে পড়েছি। এটার স্পিড কিন্তু প্রায় দেখেন স্পিড লেখা আছে 50। তো আমার বাইকটাও কিন্তু বেশি স্পিডে নেই, আপনি যদি দেখতে পারেন এই 50-55তেই আছে। বন্ধুরা আপনারা যখন যে লাইনটাতে বাইক চালাবেন অথবা যে কোনো বাহনই চালান না কেন, সেই লাইনের যদি আপনারা স্পিডটা দেখে স্পিড নিয়ন্ত্রণ করে চালান, আমি মনে করি মানে কোনো ধরনের কোনো দুর্ঘটনা আশা করি হবে না যদি আপনারা স্পিডটা নিয়ন্ত্রণ করে চালান। তো কথা বলিতে অনেক কথা বলে ফেললাম আর ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এক ধরনের রোড দেখতে হয়তো আপনারা এতক্ষণ অনেক বোরিং হয়ে গেছেন। তো চিন্তা ভাবনা করলাম এই মুহূর্তে ক্যামেরাটা বন্ধ করে দিয়ে ভালো কোনো রোডে যেয়ে তারপরে ক্যামেরাটা আবার ওপেন করব। তো বন্ধুরা সাথেই থাকুন, আবার ফিরে আসতেছি কিছুক্ষণের ভিতরেই। বন্ধুরা আমি আমার ক্যামেরার ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম। আমার যেহেতু 2টা ব্যাটারি, তো একটা ব্যাটারি চেঞ্জ করে নিলাম। তো একটা ব্যাটারি আগে শেষ হয়েছে। রে বাবা কি যাচ্ছে এটা দেখতে পাচ্ছেন? এটা হলো যে 4B রাইডার, এদেরকে বলে ছাপড়ি রাইডার, কিন্তু আমি আমার ভাষায় বলি পাগলু রাইডার। এই পাগলু রাইডার যখন রোডে ঘাটে চলে তখন এদিক ওদিক বামে ডানে কোনো কিছু দেখে না, ও আর পাগলামি করতেই থাকে। একেই বলা হয় 4B রাইডার ওরফে পাগলু রাইডার। তো বন্ধুরা আমি যদি ভুল না করে থাকি, এখন আমি গাজীপুর ছাড়িয়ে মাওনা যে বলে সেই মাওনা রোডটাতে এখন আছি। আর এই রোডটাতে আপনারা দেখতে পারবেন এই যে অটো উল্টো আসতেছে, এদেরকে কিছু বলা যাবে না কারণ এরা মন মতো উল্টো চালায়। অটো রিক্সা বিভিন্ন ধরনের যানবাহন আছে এই রোডটাতে উল্টো চলে। তাই এই রোডটাতে যদি কখনো আপনারা আসেন অবশ্যই সেফলি রাইড করবেন আর দেখে রাইড করবেন। বন্ধুরা এখন আমি যে রোডটাতে রাইড করতেছি, এই রোডটাতে রাইড করে আমার কাছে খুবই ভালো লাগতেছে। খুবই ভালো লাগার কারণটা হলো একটাই, গাজীপুর পর্যন্ত যে আমি এসেছি সেখানে প্রচণ্ড গরম ছিল, মানে গরমের মাত্রা অনেক বেশি ছিল। এখন এই রোডটা রাইড করাতে মানে এই যে আমার দুপাশে যে আপনি গাছগুলো দেখতেছেন, এই গাছের ভিতর থেকে মনে হয় অক্সিজেন, একটা ঠান্ডা বাতাস আমার শরীর দিয়ে এভাবে মানে লাগতেছে, খুবই ভালো লাগতেছে, সেটা আপনি বলে বুঝাতে পারবো না। এর জন্য মানুষ মনে হয় মুরব্বীরা বলে আলো বাতাসের সুখ যদি বা আনন্দ যদি কোনো জায়গায় থেকে থাকে সেটা হলো গ্রাম দেশে, শহরে না। প্রকৃতির যদি তুমি আসল মজাটা নিতে চাও তাহলে তোমার গ্রামে যেতে হবে। শহরে থেকে কখনোই প্রকৃতির স্বাদ অথবা প্রকৃতির আনন্দ নেওয়া সম্ভব না। বন্ধুরা ঘটনাটা যেটা হয়েছে, আমি তো ব্লগ করতে আসতেছি, ভালো মন্দ কথা বলতে বিভিন্ন ধরনের দৃশ্য দেখাতে আসতেছি। তো অনেকক্ষণ পরে আমি ফলো করে দেখলাম যে অ্যাকচুয়ালি আমার ক্যামেরাটা চালু আছে কিনা। তো এখন আমি দেখি যে আমার ক্যামেরাটাই অফ হয়ে রয়েছে। তাই আমি দেরি না করে আমি আমার ক্যামেরার সাথে চার্জার কেবল অ্যাড করে দিয়ে আমি আমার বাইকে যে মোবাইল চার্জ দেওয়ার যে ইউএসবি এই পোর্টটা আছে সেই পোর্টটাতে ইন করে আবার নতুন করে ভিডিও করা শুরু করি। মানে সেটা আমার মাথাটা উল্টো পাল্টা হয়ে গেল। আমি এতক্ষণ কি হলো, মানে আমি এতটা কষ্ট করে এত কিছু আপনাদেরকে দেখালাম, তারপরে কিভাবে একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু এখন ক্যামেরাতে আমার কোনো রেকর্ডই হয় নাই। মানে আমার যতটুকু মনে হয় যে দ্বিতীয় যে ব্যাটারিটা আমি লাগিয়েছিলাম সেই ব্যাটারিটা মনে হয় ঠিকঠাক মতন চার্জ হয় নাই, যে কারণে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা যাই হোক, এখন আছি আমরা ঢাকা টু ময়মনসিংহ হাইওয়ে রোডে। এখন আমরা আছি, আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থানের অনেকটাই কাছাকাছি এসে পড়েছি। যেহেতু আমরা ময়মনসিংহ হাইওয়ে রোডে আছি, আশা করি বেশিক্ষণ আর লাগবে না আমাদের। তাহলে বন্ধুরা আমরা মুক্তাগাছা রোডে যে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন ক্যামেরাটা বন্ধ রাখি, ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, আসছি কিছুক্ষণ পরে। তো বন্ধুরা আবার ফিরে আসলাম। এখন আছি আমি মুক্তাগাছা হাইওয়ে রোড। এটা 2 লেনের একটা রোড, এক পাশ দিয়ে আসে এক পাশ দিয়ে যায়। যাই হোক, এখানে হাট বাজার চলতেছে। এখানে গ্রাম দেশের যে সিস্টেমগুলো হয় আর কি, প্রতি সাপ্তাহিক 2 দিন বা 1 দিন হাট হয়। এই দেখতে পাচ্ছেন এই যে লাল গরু, এই লাল গরু হয়তো হাটে নিয়ে আসছে বিক্রির জন্য। তো এখানে সবচেয়ে বড় মানে যেরকম গ্রাম দেশের একটা ভাব, মানে গ্রাম দেশের একটা সৌন্দর্য আছে,
হাটের একটা সৌন্দর্য আছে, ঠিক আবার সেরকম অটো চালিত রিক্সা ভ্যান এদের আবার একটা বিরক্ত, মানে রোডে একটা কি বলবো, দেখেন আমার সামনে একটা ভ্যান, ও ওর মন মতো, কোনো ইন্ডিকেটার নেই, কোনো কিছু নেই, ও ওর মন মতো চালাচ্ছে। ও কোথায় যাবে ও নিজেও জানে না, ও বাড়ির চিন্তাধারা করতেছে, ওর বউ কী বলছে, ওর শাশুড়ি কী বলছে, ওর মা কী বলছে, এটা চিন্তা করে করে রোডে ভ্যান চালাচ্ছে আর ওর মন মতো চলতেছে। মানে পিছনে কি আছে এই দেখুন, সামনে যে আরেকজন এসে ইউটার্ন নিয়ে নিল, আর কোনো সিগন্যাল নেই, কিন্তু কোনো কিছুই নেই। এই হলো এইসব রোডের অবস্থায় যে ইউটার্ন নিচ্ছে। তো বন্ধুরা, এটা মুক্তাগাছা রোড। তো এখানে আপনারা যদি আসেন খুব বুঝে শুনে বাইক চালাবেন, বা যে বাহনই চালান সে বাহন চালাবেন, কারণ এখানে অটো রিক্সার মানে রাজত্ব, ধরতে গেলে অটো রিক্সার রাজত্ব এই রোডে সবসময় থাকে এবং কি থাকবে। অটো রিক্সাদের এদের কথা আর নাই বলি, এদের কথা আর না বলাটা হচ্ছে ভালো। দেখেন কীভাবে পাশ দিয়ে বের হয়ে যায়, মানে তাদেরকে কিছু বলার নেই, কারণ তারা অবৈধ হলেও তারাই বৈধ এইসব রোডে, আমরাই অবৈধ। এই জন্য তাদেরকে মানে এক কথায় বলে দাম দিয়ে চলতে হবে। এই রোডে তারাই মূল্যবান আর আমরাই অমূল্যবান। এই জন্য এইসব রোডে অ্যাক্সিডেন্টও বেশি হয়, এই অটো বাহনগুলোর। ওদেরকে আর কে বোঝাবে? যাই হোক, ওরা ওদের মতো থাকুক, আমরা আমাদের টপিকে ফিরে আসি। যে কথা বলতেছিলাম সে কথা হলো, আমি এই মুক্তাগাছা রোডে আমার অনেক বাইকার বন্ধুদেরকে দেখলাম, তারা হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছে আর কোনো ধরনের সেফটি ইউজ না করেই মন মতন বাইক চালাচ্ছে। তাদেরকে আমি বলতে চাই যে আমার মুক্তাগাছার বন্ধুরা যারা আছো, তোমাদেরকে আমি বলছি, কারণ তোমরা যে বাইক চালাচ্ছ এভাবে হেলমেট ছাড়া, কোনো কিছু সেফটি ছাড়া, নিজের জীবনের কোনো ভয় নেই, তোমাদের ফ্যামিলির প্রতি তোমাদের মনে কোনো চিন্তা নেই, এভাবে বাইক চালিও না। কারণ তোমাদের কোনো ক্ষতি হয়ে গেলে তোমাদের সাথে সাথে তোমাদের ফ্যামিলিরও কিন্তু বিশাল বড় একটা ক্ষতির মুখে তারা পড়ে, এবং কি তাদেরও অনেকটা একটা ক্ষতি হয়ে যায়। তো সেই কারণে অবশ্যই হেলমেট পরে বন্ধুরা বাইক চালাও, তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট। আর আমার মুক্তাগাছার বন্ধু যারা আছো, তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালোভাবে বাইক রাইডিং করো। তো বন্ধুরা, বাকি কথা যা বললাম, এখন প্রায় অনেকটা আমি আমার গন্তব্যস্থানের কাছাকাছি এসে পড়েছি। তো এখন আমি আমার গন্তব্যস্থানে যেই ক্যামেরাটা অন করতেছি। বন্ধুরা, আমি আমার ক্যামেরাটা আবার একটু অন করিলাম। অন করার কারণ হলো একটি, সেটা হলো যে আমি ঢাকা থেকে যখন রওনা দিই, আমি আমার ট্যাঙ্কিটা ফুল করে দিয়েছিলাম। তো সামনে একটা তেলের পাম্প আছে, তো চিন্তা ভাবনা করলাম সেখান থেকে আমি আবার ট্যাঙ্কিতে তেল লোড করব, লোড করে দেখব কতটুকু তেল ঢোকে, আর এই পর্যন্ত আমি কত কিলো চালিয়েছি আর আমি কতটুক মাইলেজ পেলাম এই হাইওয়ে রোডে এই রানার বোল্ট 165 আর আমার এই বাইকটার থেকে। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি ফুয়েল পাম্পে চলে যাই, তেল ঢোকাই, তারপরে দেখি আমরা কতটুকু মাইলেজ পেলাম। আমি যদি ভুল না করে থাকি তাহলে এই সামনে আমার হাতের বাম দিকে যে দেখা যাচ্ছে, এটাই খুব সম্ভবত ফুয়েল পাম্প। হ্যাঁ, এটাই ফুয়েল পাম্প। তো এখানে আমি বাইকটা ঘুরিয়ে আবার ভিতরে, হ্যাঁ এটাই ফুয়েল পাম্প, আবার দেখে নিলাম। তো এখান থেকেই তেল দেখবো যে কতটুকু তেল ঢুকে আর কতটুকু আমি তেল খরচ করলাম আর কত কিলো বাইকটা চালাতে পারলাম। পেট্রোল না, এটা ঢোক ঢুকাও ওটা। বাস হয়েছে, 5 মিনিট লাগে। আর যাবো না, কত 500 আর 10 কি আর যাবো না তো। ডাক্তার দাও না, না এই চাবিটুকু কি ভাই, তুমি এমন দেওয়া দিচ্ছ, চাবি দেওয়ার জায়গা নেই। তাহলে তো 500 হইলো না, না খেলো কত হয়েছে না, 490 97 97 না। কয় লিটার গেল দাদি? 4 লিটার গেছে না। তাহলে আমরা বাইকে তেল ঢোকাতে পারলাম প্রায় 4 লিটারের মতো, 4 লিটারও না, যেহেতু 4 টাকার তেল ঢুকিয়েছে এই পাম্পওয়ালা ভাই, এর বেশি ঢুকাতে পারলো না। দেখতেই তো পারলেন আপনারা, ট্যাঙ্কি পুরো ফুল হয়ে গেছে।
একদম বীর মুখের কাছাকাছি এসে পড়েছে, এর জন্য আর এখানে ঢুকানো সম্ভব না, আর ঢুকালামও না। তারপরও 4 লিটারই ধরলাম, যেহেতু এখন বর্তমান বাজার যে রেট তেলের সেটা যদি হিসাব করি 126 টাকা লিটার, তো 4 লিটারের মতো হয়েছে এখানে 497 টাকা, এখানে 3 টাকা আর ওখানে 4 টাকা, মানে 60 টাকার তেল কম ঢুকেছে আমাদের টাঙ্কিতে। তো হিসাব যদি করি, এখন আমি যদি আমার মিটারের দিকে তাকাই, আমার মিটারের দিকে আছে এখন 151, তার মানে 151 কিলোমিটার হয়েছে। যদি আমি 100 কিলোমিটারই ধরি, 150 কিলোমিটার যদি হয়ে থাকে, যদি আমি 4 লিটার তেল শেষ করি, হিসাব যদি করি, তাহলে 4 লিটার তেলে আমার কতটুকু আমি 150 কিলো পাড়ি দিতে পেরেছি। তাহলে 150 কিলোতে 4 লিটার তেলে পার লিটারে আমি কত করে পেলাম? 37.5, তার মানে ভালো মাইলেজই পেয়েছি একা একা রাইড করে। 37.5 যদি আমি আমার রানার বোল্ট 165R থেকে পেয়ে থাকি, তাহলে আমি একটু অবাকই হয়েছি। আমি এত ভালো মাইলেজ এই প্রথম দেখতে পেলাম আমি আমার রানার বোল্ট 165R-এ, তাও এই হাইওয়েতে রাইড করে। এখন আমার মাইলেজটা দিয়ে আমার কাছে ভালোই লাগতেছে, কারণ এখন আমার মনে হচ্ছে যে আমি একটা 165 সিসির বাইক চালাচ্ছি, মাইলেজ দিচ্ছে আমাকে 37.5, তার মানে একেবারে খারাপ মাইলেজ না। আমি মনে করি আমি এখন ভালো মাইলেজ পাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি মাইলেজটা আসলেই আমি অবাক হয়েছি, আমি মাইলেজটা পেয়ে খুবই হ্যাপি। আমার কাছে খুব ভালো লাগতেছে যে এই বাইকে আমি এই মাইলেজটা পাচ্ছি। আশা করি যারা যারা রানার বোল্ট ইউজ করেন তারাও বুঝতে পাচ্ছেন যে হাইওয়ে রোডে সিঙ্গেল রাইড করে কীরকম মাইলেজ পাওয়া যায়, এবং কি ভালো যদি আপনি রাইড করেন, হাই রেফ না করেন, তাহলে আশা করি আমার মতো আপনারাও ভালো মাইলেজ পাবেন। বন্ধুরা, কথা বলতে বলতে আমি আমার গন্তব্যস্থানে এসে পড়েছি। এই জায়গাটার নাম হলো চেচুয়া বাজার। এটাই আজকের মতো আমার ঠিকানা ছিল। এই পর্যন্তই আসলাম, আর এই পর্যন্ত কথা বলতে বলতে আপনাদেরকে ভিডিও অনেক কিছু দেখালাম, অনেক কিছু বোঝাতে চেষ্টা করলাম। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো আমার ভিডিওতে কোনো কিছু ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই ছোট্ট ব্ল্যাক রেড খোকন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর কি ভালো লাগলো না এটা অবশ্যই কমেন্টস করে লিখতে এবং কি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলমেট পরে বাইক রাইডিং করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।